আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি শাহিন স্যার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাধারণ জ্ঞানের ক্লাসে। আমরা এই ক্লাসগুলো বিশেষ করে চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের জন্য এই ক্লাসগুলো কন্টিনিউ করছি এবং সাধারণ জ্ঞানের অনেক বড় বড় বিষয়ের মধ্যে থেকে ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করি রেগুলার। এবং আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, আরেকটি টপিক সম্পর্কে জানব। সেটি হচ্ছে যে বিশ্বের বিখ্যাত বা গুরুত্বপূর্ণ হ্রদ, এই সম্পর্কে আমরা জানবো। চাকরির পরীক্ষায় প্রায়ই ঘুরে ফিরে কয়েকটা হ্রদ থেকে প্রশ্ন আসে। ভৌগোলিক যে বিষয়গুলো থেকে প্রশ্ন চাকরি পরীক্ষায় এসে থাকে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আমাদের এই হ্রদ। হ্রদ মানে হচ্ছে লেক। হ্রদ এই শব্দটাকে অনেকেই ভুল করে উচ্চারণ করে, যেন মানে যেহেতু হয়ের নিচে র ফলা, এটাকে অনেকে হদ বলে উচ্চারণ করে, যেটা ভুল উচ্চারণ। তো আবার অনেকে হ্রদ বুঝেন না। সো যারা হ্রদ বুঝেন না তাদের জন্য সহজ ভাষা হচ্ছে লেক। আমরা ইংরেজিটা ভালো বুঝি, তো লেক বা হ্রদ থেকে চাকরির পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। তুষার আহমেদ সিয়াম এবং ওমর ফারুক সালাম দিয়েছেন এবং কেমন আছি জানতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আপনারা এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করব ক্লাসটি একটু বেশি বেশি শেয়ার করবেন। কেন এত কৃপণ বলেন তো আপনারা, কেন এত কৃপণ? এই ক্লাস করতে তো আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, তাই না? সো ছোট একটা শেয়ার কেন করছেন না? আপনি শেয়ার করেন। ক্লাসটি চালু থাকতে থাকতেই, ক্লাস যখন চলছে তখনই শেয়ার করে দিয়ে ক্লাসটি দেখতে থাকেন। আশা করি এই ক্লাসের মাধ্যমে হ্রদ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আপনি পাবেন এবং এর বাইরে থেকে আমি বিশ্বাস করি হ্রদ থেকে আর প্রশ্ন আপনার চাকরির পরীক্ষায় আসবে না। সো দেরি না করে শেয়ার করুন এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করুন। তাহলে চলুন আমরা প্রথমেই দেখে নিই হ্রদ কি, এটা সম্পর্কে আগে একটু পরিচিত হই। দেখেন, আমাদের ভূপ্রাকৃতিক বিষয়বলিতে আমাদের যে জলাধারগুলো আছে, যেমন সবচেয়ে বড়, পৃথিবীতে সবচেয়ে বড় জলাধারের নাম হচ্ছে মহাসাগর। আমাদের এই পৃথিবীতে 5টি মহাসাগর আছে, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এই মহাসাগর বাদেও আরও মহাসাগরের চেয়ে ছোট কিছু জায়গা আছে যেগুলোকে আমরা সাগর বলি। তার চেয়ে ছোট পরিসরে জায়গা আছে, তাকে আমরা উপসাগর বলি। আমরা ভূপৃষ্ঠের মধ্য দিয়ে সরু যে জলধারা প্রবাহিত হয় তাকে নদী বলি। এই সাগর, মহাসাগর, উপসাগর, নদী বাদ দিয়েও আমাদের পৃথিবীতে আরও এক ধরনের জলাধার বা জলাশয় আছে যার নাম হচ্ছে লেক বা হ্রদ। এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরির জলাশয় আছে, যেমন মনে করেন হাওড়, বাওড়, খাল, বিল, এগুলোও আছে। তো আমরা আজকে ওই দিকে যাব না, এগুলো নিয়েও হয়তো আলাদা আলাদা ক্লাস নেওয়া যেতে পারে। অন্য একটা ক্লাসে এগুলোর আলাদা আলাদা আলোচনা ইনশাল্লাহ করব, সে আশা থাকলো। তো আজকে আমরা বিশেষ করে হ্রদ বা লেক এটা দেখব। এবার লেক আসলে কি আমরা একটু এই টেক্সট একটু পড়ে নিই। হ্রদ হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় এবং স্থির জলপূর্ণ একটি জলভাগ যা চারিদিক থেকে স্থলভূমি দ্বারা বেষ্টিত থাকে। কি বুঝলাম আমরা? এটা আমি কাস্পিয়ান সি বা কাস্পিয়ান সাগরের ছবি নিয়েছি। এটা যদিও নাম সি, বাট এটা একটা হ্রদ। তো হ্রদ হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট। প্রথম কথা হচ্ছে এটা প্রাকৃতিকভাবে সৃষ্ট, কোনো মানুষ সৃষ্টি করেনি। প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে। একসময় সমুদ্র ছিল, চারিদিক শুকিয়ে মাঝখানের গর্ত জায়গাটুকু হ্রদে পরিণত হতে পারে। তারপরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে, এরকম মনে করেন আগ্নেয় পর্বত আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে এবং মাঝখানে যে জ্বালামুখ ছিল নিচু, এখানে পানি জমে জমে হ্রদে পরিণত হয়েছে। এভাবে হ্রদ তৈরি হতে পারে। আবার আরও বিভিন্ন ভূমিকম্পনের কারণে একটা জায়গার ভূমি দেবে গিয়ে নিচু হয়ে গিয়ে সেখানে পানি জমে হ্রদের সৃষ্টি হতে পারে। তো যেভাবেই সৃষ্টি হোক না কেন এটা ন্যাচারালি সৃষ্টি হয়। এবং আমি যেটা দেখালাম আপনাকে আরেকবার দেখাই, এটা মনে করেন একটা আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কি? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে পর্বতের সৃষ্টি হয়
তাকে বলা হয় আগ্নেয় পর্বত। ওকে, তো এই আগ্নেয় পর্বতের একটা জ্বালামুখ থাকে, মানে যে মুখ দিয়ে লাভা উদ্গত হয় সেই মুখটাকে বলা হয় জ্বালামুখ। এইবার এই জ্বালামুখ আগ্নেয়গিরি যখন মৃত হয়ে গেছে, আগ্নেয়গিরি আর বেঁচে নাই, আগ্নেয়গিরি মারা গেছে, আর অগ্নুৎপাত ঘটে না, এই গর্ত বা এই নিচু জায়গায় তখন কি বৃষ্টির পানি জমে জমে এখানে হ্রদের সৃষ্টি হয়। এইবার এই হ্রদটা কিভাবে প্রথমত প্রাকৃতিকভাবে সৃষ্টি হলো এবং এটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত থাকে, সরাসরি সমুদ্রের সঙ্গে এর কোনো যোগাযোগ থাকে না, তবে বিভিন্ন জায়গা থেকে, যেমন এই কাস্পিয়ান সাগর, বিভিন্ন জায়গা থেকে নদী এসে এর সঙ্গে মিলিত হতে পারে। এই হচ্ছে আমাদের হ্রদ। এখন যেটা বললাম এটা পরের লাইনে আসলে লেখা আছে, এই হচ্ছে হ্রদ। এখন হ্রদ বা লেক বলতে আপনি বাংলাদেশের প্রেক্ষিতে যদি আপনাকে বলা হয় লেক, তাহলে আপনার মাথায় আসে গুলশান লেক, আপনার মাথায় আসে ধানমন্ডি লেক, আপনার মাথায় আসে কাপ্তাই হ্রদ, আপনার মাথায় আসে বগা লেক, তাই না? বা আমাদের বাংলাদেশে এইগুলো লেক। তো কেউ যদি ঢাকা শহরের গুলশান লেক দেখে ভাবেন যে লেক আসলে এত বড়ই হয়, কেউ যদি ধানমন্ডি লেকের পাশে বসে বসে ভাবেন লেক এত সরু এবং চিকনি হয়, তাহলে আসলে আপনি অনেক ভুল ধারণার মধ্যে আছেন। আমরা যে লেকগুলো নিয়ে পড়বো, যেমন কাস্পিয়ান সি অনেক বড় একটা লেক, বৈকাল হ্রদ, হ্যাঁ, সুপিরিয়র লেক, লেক সুপিরিয়র, লেক টিটিকাকা, এগুলো আসলে আমাদের ধানমন্ডি বা বাংলাদেশে যে লেকগুলো আছে এর চেয়ে কয়েক হাজার গুণ বড়। সো আপনার যদি ধারণা থেকে থাকে লেক মানেই ধানমন্ডি লেক, লেক মানেই গুলশান লেক বা কাপ্তাই হ্রদ বা বগা লেক, তাহলে আপনি আজকে দেখবেন যে লেক আসলে কত বড় হয়। তাহলে আমরা লেক জেনে নিলাম যে চারিদিক দিকে থেকে স্থল দ্বারা আবৃত একটা বৃহৎ জলরাশি, যেখানে স্রোত হয় না, পানির স্রোত হয় না, স্থির পানি থাকে। এই পানি লবণাক্ত হতে পারে, এই পানি মিঠা হতে পারে, যে কোনো রকমই হতে পারে। সমুদ্রের পানি অবশ্যই লবণাক্ত হবে, আর নদীর পানি অবশ্যই কি হয়, মিঠা পানি হয়। তো লেকের পানি লবণাক্তও হতে পারে, আবার মিঠা পানিও হতে পারে, এরও কোনো নির্দিষ্ট মানে সীমাবদ্ধতা বা নির্দিষ্ট কোনো গতি প্রকৃতির নেই, ঠিক আছে? সো লেক কি এটা আমরা জেনে ফেললাম। এইবার আমরা কয়েকটা লেকের বর্ণনা জানবো। তার মধ্যে প্রথমে আমরা এই কাস্পিয়ান সি বা কাস্পিয়ান সাগর এটা সম্পর্কে জানবো। দেখেন এটা মূলত একটা লেক, কারণ লেকের যে বৈশিষ্ট্য তার সবগুলোই এখানে আছে। চারদিকে স্থল দ্বারা বেষ্টিত, সমুদ্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং বৃহৎ জলরাশি। এই কাস্পিয়ান লেক এর অবস্থানটা আমরা প্রথমে একটু দেখে নিব। কাস্পিয়ান লেক রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এই তিনটি দেশের মধ্যে অবস্থিত। কোথায় কোথায় আমরা আরেকটু ভালো করে ম্যাপে দেখি। এই যে কাস্পিয়ান লেকের এই জায়গাটা হচ্ছে রাশিয়ার সাথে, এখান থেকে এই পর্যন্ত কাজাখস্তানের সাথে, এই জায়গাটা তুর্কমেনিস্তানের সাথে, এই পাশে আছে আজারবাইজান, আর্মেনিয়া, ইরান। তার মানে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান, তারপরে হচ্ছে আর্মেনিয়া আর রাশিয়া, এই কয়েকটি দেশের সীমানার মাঝে অবস্থিত আমাদের এই কাস্পিয়ান সাগর। তো আমি একটু আগেই আপনাকে বললাম যে এটা আসলে লেক। তো লেক না বলে কাস্পিয়ান লেক না বলে কাস্পিয়ান সি কেন বলা হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। কারণ পরীক্ষার হলে আপনাকে বলবে যে পৃথিবীর আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় লেক কি, অথবা পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত পানির হ্রদ কোনটি, তখন অপশনে থাকবে কাস্পিয়ান সি এবং অন্যান্য আরো অপশন থাকবে। তো আপনি তো প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন লেক, কিন্তু আসলে উত্তরে অপশনে আছে সি বা সাগর। এটা কেন? দেখেন এটাকে সি বা সাগর বলা হচ্ছে এর বিশালতার কারণে। কত বিশাল এটা? এটির ক্ষেত্রফল প্রায় 13,71,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত জানো? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? আর কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান যে সি বলছি, এইটার আয়তন 3,71,000 বর্গ কিলোমিটার। তার মানে বাংলাদেশের মতো এরকম প্রায় 2টা বা 2.5টা মোটামুটি দেশ যোগ করলে যে ভূমি বা ক্ষেত্রফল হবে তার একাই হচ্ছে কাস্পিয়ান সি।
একটু চিন্তা করেন তো তাহলে কত বড়। আপনি যখন বাংলাদেশের পদ্মা নদীর ধারে বা মেঘনা নদী, চাঁদপুরে মেঘনা নদীর পাড়ে গিয়ে দাঁড়ান, তখন দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল দেখা যায়, তাই না? যমুনা নদীর পাড়ে যখন দাঁড়ান, আপনি যখন রামসাগর দিঘি এরকম বড় বড় কোনো মানে দিঘি, অথবা মনে করেন বাংলাদেশের হাওড়া অঞ্চলে যান, ইটনা মিঠামইন, অথবা ধরেন যে চলন বিল, এইখানে আপনি যখন যান তখন আপনি শুধু পানি আর পানি দেখেন, মনে হয় সাগর। আপনি যখন চলন বিলে যান তখন আপনার সামনে মনে হবে যে এটা একটা সাগর, এটা বিল না। আপনি যখন হাকালুকির হাওড়ে, টাঙ্গুয়ার হাওড়ে যাবেন তখনও আপনার মনের মধ্যে হবে এটা সাগর। তো চলন বিল, হাকালুকির হাওড়, টাঙ্গুয়ার হাওড়, মেঘনা নদী, এগুলা কি আসলে কোনো সাগর, সমুদ্র? এগুলা কি বাংলাদেশের আয়তনের চেয়ে বড়? বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের জায়গার মধ্যে খুবই ছোট্ট একটা জায়গাতে এগুলো অবস্থিত, তাই না? সো এই ছোট্ট মানে জলাশয়কে আপনার যদি সাগর মনে হয়, তো বাংলাদেশের মোট আয়তনের প্রায় 2.5 গুণ এরকম একটা জলরাশিকে আপনি কি বলবেন তাহলে? হ্রদ বলবেন, গুলশান লেক বলবেন, ধানমন্ডি লেক বলবেন, নাকি বগা লেক বলবেন? না, এটা আসলে সাগরের মতোই বিশাল। সো কাস্পিয়ান সি, এটাকে সি বলা হচ্ছে এর বিশালতার কারণে, ঠিক আছে? এবার দেখেন পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে। পরীক্ষায় আসবে ওই যে প্রথমে প্রশ্ন বললাম যে আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1, আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? আয়তনে কাস্পিয়ান সি। এবার আয়তনে না বলে যদি বলে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ কোনটি? দেখেন এই কাস্পিয়ান সাগর, এটার পানি কিন্তু লবণাক্ত। এটার লবণাক্ত পানি হওয়ার একটা কারণ আছে। এইখানে একটা ভূগোলবিদদের মতে এইখানে প্রাচীনকালে একটা সমুদ্র ছিল, যা কালের বিবর্তনে শুকিয়ে আস্তে আস্তে এই সাগরে পরিণত মানে লেকে পরিণত হয়েছে, কিন্তু তার পানিটা লবণাক্তই থেকে গেছে। সো আপনাকে এইখানে সবচেয়ে বড় 3টা প্রশ্ন কাস্পিয়ান সি থেকে। নাম্বার 1, পৃথিবীর সবচেয়ে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? মানে এটা লবণাক্ত বা মিঠা পানি কোনো ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি বাদ দিলেও আয়তন ধরলে এটা পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। তাহলে 1 নম্বর হচ্ছে আয়তনে। 2 নম্বর হচ্ছে পানির মানে স্বাদের উপর নির্ভর করে প্রশ্ন, যে এটা লবণাক্ত হ্রদ বললাম, লবণাক্ত হতে পারে, আবার আমরা এরপরে কিছু হ্রদ পাবো যেগুলোর পানি মিঠা, সুপেয়। সো লবণাক্ত এই ক্যাটাগরিতে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কে হবে তাহলে? এই সুপিরিয়র। নাম্বার 3 কোশ্চেন, কাস্পিয়ান সাগর কোথায় অবস্থিত? কাস্পিয়ান সাগর আপনাকে এই যে কোনো দেশের নাম বলতে পারে যে নিচের কোন দেশটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী নয়? কয়েকটি দেশ, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান, আর্মেনিয়া, এই কয়েকটি দেশ কি এই কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। তো এবার আপনাকে এইখানে থেকে 3টা দিল দেশ, যে নিচের কোনটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী বা পার্শ্ববর্তী দেশ নয়। অপশনে দিল রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। কাছাকাছি, কারণ মধ্য এশিয়ার এই দেশগুলো একেবারেই পাশাপাশি। সো এইভাবে দেওয়া যেতে পারে, তাহলে অ্যান্সার হবে উজবেকিস্তান। তাহলে আপনাকে কি করতে হবে? এর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোর নামও মুখস্থ করতে হবে। আবার অবস্থানের ভিত্তিতে প্রশ্ন এভাবে করতে পারে যে কাস্পিয়ান সাগর কোথায়? এশিয়া মহাদেশে, মধ্য এশিয়ায়, এর অবস্থান মধ্য এশিয়ায়, আবার মহাদেশ হিসেবে এশিয়ায়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা এভাবে দিতে পারে। এশিয়ার কোন অংশে? মধ্য এশিয়ায়, দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়, এভাবেও কিন্তু প্রশ্ন করা যেতে পারে, নানাভাবে প্রশ্ন করা যেতে পারে। সো আপনার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এই কাস্পিয়ান সি ম্যাপ দেখে এবং এর পার্শ্ববর্তী দেশগুলো চিনে রেখে মনে রাখা। কাস্পিয়ান সাগর ছিল আমাদের এতটুকুই। এরপরে আমরা যাব পরবর্তী সুপিরিয়র লেকে, লেক সুপিরিয়র। এই সুপিরিয়র এর নামের সাথে একটা শব্দ খুবই মানে উচ্চারণের সম্পর্ক আছে, সুপেয়। আমরা এর আগে কাস্পিয়ান সাগর দেখলাম, এটার পানি ছিল অত্যন্ত লবণাক্ত, কিন্তু পরের সুপিরিয়র লেক আমরা দেখতে পাচ্ছি এটার পানি সুপেয়, লবণাক্ত নয়। এই সুপিরিয়র লেকের অবস্থান আমেরিকা এবং কানাডা সীমান্তে। আমেরিকা এবং কানাডা সীমান্তে সবচেয়ে এছাড়াও আরো কয়েকটা লেক আছে যাকে একসঙ্গে গ্রেট লেকস বলে, সেখানে আমি একটু পরে যাব। তো গ্রেট লেকস এর মধ্যে সবচেয়ে বড় লেকটার নাম হচ্ছে সুপিরিয়র। এই সুপিরিয়র লেক 2 ভাবে প্রশ্ন আসে। এক, বিশ্বের
সবচেয়ে বড় সুপেয় পানির হ্রদ কোনটি? সুপেয়, এই সুপেয় আর সুপিরিয়র কাছাকাছি দুইটা শব্দ মনে রাখবেন, ঠিক আছে? আর এটার অবস্থান আমেরিকা এবং কানাডার সীমান্তে। পরবর্তী লেকের নাম হচ্ছে বৈকাল। আমরা ইন্টারন্যাশনাল লেক যদি চিন্তা করি তাহলে আমাদের মাথায় প্রথম যে লেকের নাম আসে সেটা হচ্ছে বৈকাল। বৈকাল হ্রদ নানা কারণে বৈচিত্র্যময়, নানা কারণে বৈচিত্র্যপূর্ণ। বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত, রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত এবং গভীরতায় এটি পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ, অর্থাৎ পৃথিবীর গভীরতম হ্রদ। গভীরতম স্থানে এই বৈকাল হ্রদের গভীরতা 1637 মিটার, মানে প্রায় 2 কিলোমিটারের মতো গভীর। সব জায়গায় না, সবচেয়ে গভীরতম জায়গায় 1637 মিটার গভীর হচ্ছে আমাদের বৈকাল হ্রদ। এটা কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। পৃথিবীর যে মিঠা বা সুপেয় পানি আছে তার 20% মজুদ আছে এই বৈকাল হ্রদে, ঠিক আছে? বৈকাল হ্রদ যখন সাইবেরিয়ায় প্রচন্ড শীত পড়ে তখন এই বৈকাল হ্রদের সারফেস, বৈকাল হ্রদের পানি কি হয়ে যায়? একেবারে জমাট বাঁধা বরফে পরিণত হয়, 2-3 মিটার পর্যন্ত এটার পুরুত্ব হয় এবং এই হ্রদের উপরে তখন গাড়ি চালানো যায়, মানুষ হাঁটা তো মামুলি ব্যাপার। তাহলে পৃথিবীতে যে হ্রদগুলো শীতকালে জমে যায়, জমে একেবারে পুরো একখণ্ড বরফে পরিণত হয়, সেই লেকগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৈকাল হ্রদ। এটা কোথায়? আবারও বলি, রাশিয়ায়, সাইবেরিয়াতে, রাশিয়ার সাইবেরিয়াতে। যে সাইবেরিয়া থেকে শীতকালে অতিথি পাখি আমাদের এদেশে আসে, তো ওই পাখিগুলো মনে করেন বৈকাল হ্রদের আশেপাশে বা বৈকাল হ্রদেই ঘুরে বেড়ায়। তো বৈকাল হ্রদ, এই হচ্ছে আমাদের বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ থেকে এতটুকু জানলেই চলবে যে পৃথিবীর গভীরতম হ্রদ এটি এবং এটি সাইবেরিয়ায় অবস্থিত এবং শীতকালের পানি বরফে পরিণত হয়। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নাম হয়তো শুনেছেন, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে কিন্তু এই বৈকাল হ্রদের পাশ দিয়েই বয়ে চলেছে, ঠিক আছে? তাহলে বৈকাল হ্রদের পরে আমরা যাব ভিক্টোরিয়া হ্রদ, লেক ভিক্টোরিয়া। নীল নদের নাম নিশ্চয়ই শুনেছেন, নীল নদ। নীল নদ হচ্ছে মিশরকে বলা হয় নীল নদের দান। যে নীল নদের নাম ছোটবেলা থেকে শুনে এসেছেন, মসজিদে গিয়ে ইমাম সাহেবের খুতবায় শুনেছেন নীল নদের নাম, যে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে ডুবিয়ে মারলেন। তো এই নীল নদ যেই হ্রদ থেকে উৎপত্তি হয়েছে, যে হ্রদ থেকে নীল নদের জন্ম হয়েছে, সেই হ্রদের নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া এবং উগান্ডা সীমান্তে অবস্থিত। তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডা, নাইজেরিয়া নয়, তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডা, এই 3 দেশের সীমানায় অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদ থেকেই নীল নদের জন্ম হয়েছে। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে যে ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত, আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি, আফ্রিকার বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি। তাহলে নীল নদের পানি কিন্তু লোনা পানি নয়, তাই না? সো নীল নদ যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই পানিটা কিন্তু লোনা হবে না, এই পানিটাও মিঠা বা স্বাদু বা সুপেয় পানি। সো পৃথিবীর যদি প্রশ্ন এভাবে করা হয়, আফ্রিকা মহাদেশে এই ভিক্টোরিয়ার চেয়ে বড় হ্রদ আর নেই, তাহলে আফ্রিকার বৃহত্তম, পৃথিবীর 3য় বৃহত্তম হ্রদ হচ্ছে এই ভিক্টোরিয়া। আর এর অবস্থান তাহলে কেনিয়া, তানজানিয়া আর উগান্ডা সীমান্তে। আবার আপনাকে জিজ্ঞেস করবে নীল নদের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে, অথবা নিচের কোন হ্রদ থেকে নীল নদের উৎপত্তি? মনে রাখবেন ভিক্টোরিয়া হ্রদ থেকে। এই হ্রদের নাম ভিক্টোরিয়া করা হয়েছে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে। ভিক্টোরিয়ার নাম অনুসারে আফ্রিকায় এই হ্রদ যেমন আছে, ঠিক একইভাবে অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া ডেজার্ট আছে, মরুভূমি আছে, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা হ্রদ দেখব, তাকে আমরা বলবো গ্রেট লেকস। একটা হ্রদ নয়, 5টি হ্রদ। একটু আগে সুপিরিয়র পড়ার সময় আমরা বলেছি যে গ্রেট লেকস সুপিরিয়র হচ্ছে গ্রেট লেকসের মধ্যে সবচেয়ে বড় লেক। এবার গ্রেট লেকস আসলে কি দেখেন, আমেরিকা এবং কানাডা সীমান্তের এই 5টি লেককে একসঙ্গে বলা হয় গ্রেট লেকস। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আগে আমরা দেখে এসেছি, সুপিরিয়র। সুপিরিয়র। 2 নাম্বার আমরা এখানে দেখি, 2 নাম্বার হচ্ছে লেক মিশিগান। তাহলে 2 নাম্বার হচ্ছে
মিশিগান। মিশিগান একই সাথে একটা দেশ এবং একটা হ্রদ এবং আমেরিকার একটা রাজ্যেরও নাম মিশিগান। 3 নাম্বার ইরি। ইরি। 4 নাম্বার অন্টারিও। অন্টারিও এবং 5 নাম্বার হচ্ছে হুরন বা হিউরন বলা যায়, হুরন। ইরি, অন্টারিও, হুরন, মিশিগান এবং সুপিরিয়র এই 5টি লেক কোথায় অবস্থিত? আমেরিকা এবং কানাডার সীমান্তে। এই 5টি লেককে একসঙ্গে বলা হয় গ্রেট লেকস। এবার এখান থেকে প্রশ্ন কি আসবে? আপনাকে প্রথম প্রশ্ন করবে গ্রেট লেকস কোথায় অবস্থিত? আমেরিকা এবং কানাডার সীমান্তে, অথবা যে কোনো একটির নাম থাকতে পারে, আমেরিকাতে, আমেরিকা না থাকলে কানাডাতে, এভাবে থাকবে। তবে দুটি একসঙ্গে থাকারই সম্ভাবনা অনেক বেশি। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি গ্রেট লেকসের অন্তর্ভুক্ত বা গ্রেট লেকসের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে অবশ্যই এই 5টি লেকের নাম জানতে হবে, মুখস্থ করে ফেলবেন। সুপিরিয়র, মিশিগান, ইরি, অন্টারিও, হুরন। চাইলে ছোট একটা ছন্দ করে ফেলতে পারেন, নিজে তৈরি করেন, তাহলে বেশি কাজে লাগবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে গ্রেট লেকসের মধ্যে সবচেয়ে বড় লেক কোনটি? গ্রেট লেকসের মধ্যে 5টি যে লেক আছে তার মধ্যে বড় লেক কোনটি? আমরা আগেই পড়েছি সুপিরিয়র। এটি শুধু গ্রেট লেকসের মধ্যেই বড় না, পৃথিবীর সবচেয়ে বড় সুপেয় পানির হ্রদও বটে। আর এই গ্রেট লেকসের মধ্যে ছোট কোনটি, এরকম প্রশ্ন সাধারণত আসতে দেখা যায় না, সো এটার দরকার নেই। এই হচ্ছে গ্রেট লেকস। অনেকে কমেন্ট করেছেন, ওমর ফারুক বলছেন যে আমার প্রিয় স্যার। সালাম দিয়েছেন রাব্বানি হোসেন। ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক, অনেক অনেক ধন্যবাদ। আবারও বলি, যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছেন, এই ক্লাসটি আমরা যখন সাধারণ জ্ঞানের বড় বড় ক্লাস নিই তখন কিন্তু এই ছোট ছোট টপিকগুলো এত ডিটেল আলোচনা করার সুযোগ হয় না। আমি যখন কম্বাইন একটা বড় ক্লাস নিব সাধারণ জ্ঞানের, তখন আপনাকে কখনোই এত বিস্তারিত লেখ পড়ানো আমার পক্ষে সম্ভব হবে না সময়ের কারণে। সো এই যে ছোট ছোট সাধারণ জ্ঞানের ক্লাসগুলো হচ্ছে, আপনি কি মনে করছেন এই ক্লাসগুলো কি আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়? বরং ওই বড় ক্লাসগুলোর চেয়ে এই ছোট ক্লাসে পুষ্টি বেশি, কারণ এত বিস্তারিত আমি বড় ক্লাসে কখনো ইনফরমেশন দিব না, যদিও আমি জানি এই ইনফরমেশনগুলো বাদ পড়ে যাচ্ছে, সো আমাকে স্কিপ করতে হয়। কিন্তু এই ছোট ছোট ক্লাসগুলোতে এই সব তথ্যগুলো আমি আপনাকে দিতে পারছি, ডিটেইল বোঝাতে পারছি। তো আপনি কেন শেয়ার করে এটি আপনার ওয়ালে রেখে দিচ্ছেন না? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন, শেয়ার করেন। আচ্ছা, সামনে যাই। এরপরে হচ্ছে টিটিকাকা লেক। টিটিকাকা দারুণ একটা নাম। আমাদের গ্রামে আমরা দেখেছি মুরগিকে, আমাদের মা, চাচি, নানিরা মুরগিকে খাবার দেওয়ার সময় ডাকতো আই টি টি আয় আয় আয়। তো এই খুব চমৎকার একটা নাম হচ্ছে টিটিকাকা লেক। যদিও ওই মুরগির টিটি আর এই টিটি আলাদা। তো এই টিটি শব্দের উৎপত্তি দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ কোনো ল্যাঙ্গুয়েজ থেকে। তো এই টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আন্দিজ পর্বতমালা, যেটা কলম্বিয়া থেকে শুরু করে, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া থেকে শুরু করে, মেক্সিকোর পার্ক থেকে শুরু করে একেবারে এরকম দক্ষিণ আমেরিকার ম্যাপটা কেমন এরকম, তাই না? দক্ষিণ আমেরিকার ম্যাপটা অনেকটা এরকম। তো আন্দিজ পর্বতমালা এখান থেকে শুরু হয়ে পুরো এই প্রশান্ত মহাসাগরের উপরে চিলির নিচ পর্যন্ত অবস্থিত। তো এই আন্দিজ পর্বতমালার একটা জায়গায় টিটিকাকা লেক অবস্থিত। আন্দিজ পর্বতমালার উপরে, মনে করেন এটা বিশাল আন্দিজ পর্বতমালা, এই পর্বতমালার নিচু একটা জায়গা আছে, এইখানেই এই টিটিকাকা লেক অবস্থিত। তো টিটিকাকা লেকের স্পেশালিটি হচ্ছে এইটি বিশ্বের সবচেয়ে উচ্চতম লেক। মানে টিটিকাকার মতো উচ্চতায় পৃথিবীর আর কোনো লেক নেই। তো টিটিকাকা কেন উচ্চতম লেক? কারণ এটি আন্দিজ পর্বতমালার একটি চূড়ায় বা আন্দিজ পর্বতমালার একটি জায়গায় অবস্থিত। এটি আন্দিজ পর্বতমালার স্পেসিফিক বলিভিয়া এবং পেরু সীমান্তে অবস্থিত। এই যে এটা হচ্ছে সীমানা, এই পাশটা হচ্ছে বলিভিয়া আর এই পাশটা হচ্ছে পেরু। সো বলিভিয়া, দক্ষিণ আমেরিকার বলিভিয়া ও পেরু সীমান্তে আন্দিজ পর্বতমালায় লেক টিটিকাকা অবস্থিত। এর উচ্চতা আমরা একটু দেখি। এর উচ্চতা 3820 মিটার, তার মানে প্রায় 4 কিলোমিটার। স্থলভূমি বা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4 কিলোমিটার উপরে এই টিটিকাকা লেক অবস্থিত। সো এই টিটিকাকা লেককে যদি কোনো ড্রেজার দিয়ে কেটে দেওয়া যায় তাহলে টিটিকাকা লেক সম্পূর্ণ পানি শুকিয়ে হয়, মানে এপাশে দিলে আটলান্টিক প্রশান্ত আর ওপাশে দিলে আটলান্টিক মহাসাগরে চলে যাবে।
কিন্তু এই কাজটা আসলে করা হয় না, এবং এটি হয়তো মানে সম্ভবও না, কারণ এটা একটা পর্বতের উপর অবস্থিত, অনেক বড় বড় দুর্গম একটা জায়গায়, পাহাড় বিশিষ্ট, কি বলে যে পাথর বিশিষ্ট এই জায়গায় অবস্থিত। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাইলাম এই জন্যে যে এটি এত উঁচুতে অবস্থিত, যদি কোনোভাবে এই লেকের পাড় কেটে দেওয়া যায় তো তাহলে এর পানি সম্পূর্ণ সমুদ্রে চলে গিয়ে এটা শুকনো একটা মানে জায়গায় পরিণত হতো। টিটিকাকা লেকে ওই পেরু এবং বলিভিয়ার যারা স্থানীয় আদিবাসী আছে তারা কিন্তু খড়ের ভেলা করে তার উপরে বাড়ি করে, ঘর বাড়ি করে বসতি স্থাপন করে। সো টিটিকাকা লেক খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে প্রশ্ন করবে পৃথিবীর উচ্চতম লেক কোনটি, আপনাকে প্রশ্ন করবে যে টিটিকাকা লেক কোথায় অবস্থিত। এর সাথে পেরু সীমান্তে আমি একটু এক্সট্রা ইনফরমেশন লিখে দিই, আন্দিজ পর্বতমালায়। পর্বতমালায় এই জন্যে পর্বতের উপরে অবস্থিত জন্য এর উচ্চতা অনেক বেশি। আমাদের পরবর্তী হ্রদ হচ্ছে ডেড সি, এটাকেও সাগর বলা হচ্ছে, ডেড সি বা মৃত সাগর। ডেড সি বা মৃত সাগর এটা পশ্চিম এশিয়ায় অবস্থিত। পশ্চিম এশিয়ার ইসরায়েল, এই যে এটা হচ্ছে ইসরায়েল এবং জর্ডানের সীমান্ত। এইটা আমি আপনাকে একটু স্পেসিফিকভাবে দেখাই। এইটা হচ্ছে এই যে নীল যে অংশটা দেখছেন, এইটা হচ্ছে ডেড সি বা মৃত সাগর, এবং মাঝখানের এই যে রেখাটা এটা ইসরায়েল এবং জর্ডানের মধ্যবর্তী সীমানা। তাহলে জর্ডান এবং ইসরায়েলের মধ্যবর্তী জায়গায় কোন হ্রদ বা লেক অবস্থিত? মৃত সাগর বা ডেড সি। তো এইবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাকে মৃত সাগর বা ডেড কেন বলা হয়? এর কারণ হচ্ছে এই মৃত সাগর বা ডেড সি এর পানি এতই লবণাক্ত, পৃথিবীর সবচেয়ে লবণাক্ত পানি আছে এই ডেড সিতে। দেখেন পানিতে যখন লবণের পরিমাণ বেশি হয়ে যায়, এই ডেড সিতে 34% হচ্ছে লবণ আছে। ডেড সি এর পানিতে 34% কি আছে? লবণ আছে, ঠিক আছে? তো মানে 1 কেজি, আপনি যদি 1 লিটার ডেড সি থেকে 1 লিটার পানি একটা জায়গায় নেন এবং তাতে লবণের পরিমাণ হবে 34 গ্রাম, ঠিক আছে, মিলিগ্রাম, তাহলে এইটা পৃথিবীর সবচেয়ে লবণাক্ত পানির হ্রদ। কিন্তু ভুল করবেন না, আপনাকে যদি বলে যে পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত পানির হ্রদ কোনটি, তাহলে কিন্তু কাস্পিয়ান সাগর হবে। কিন্তু কোন হ্রদের পানি সবচেয়ে বেশি লবণাক্ত, মানে লবণাক্ত সবচেয়ে বেশি কোনটা, এইভাবে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি অ্যান্সার দিবেন ডেড সি বা মৃত সাগর। তো এই ডেড সি বা মৃত সাগরে আপনার মন খারাপ, আপনি জর্ডানে বেড়াইতে গেছেন, অথবা আপনি হচ্ছে যে ফিলিস্তিনিতে গেছেন যুদ্ধ করতে, তো এবার আপনার মনে হচ্ছে যে না আমি তো ভালো করতে পারছি না, অথবা জর্ডানে আপনি বেড়াইতে গেছেন, আপনার মনে হলো যে না জীবনে আর কি আছে, জীবনে কিছুই করতে পারলাম না, আমি আর এই জীবন রাখতে চাই না, এ বলে আপনি আত্মহত্যা করার উদ্দেশ্যে এই ডেড সিতে ঝাঁপ দিয়েছেন, কিন্তু আপনি ব্যর্থ হবেন। হ্যাঁ, কারণ আপনি চাইলেই এই ডেড সি বা মৃত সাগরে ডুবে মরতে পারবেন না। কেন? কারণ এই পানি আপনাকে গ্রহণই করবে না, আপনি যতবারই ডুব দেবেন আপনাকে ঠেলে বাইরে বের করে দিবে, ঠিক আছে, ফোমের মতো। এর কারণ হচ্ছে এর লবণাক্ত পানি। এই লবণাক্ত পানির কারণে ডেড সিতে সাঁতার কাটা অনেক বেশি সহজ। আপনাকে অনেক সময় বিসিএস এ প্রশ্ন এর আগে এসছে যে কোন পানিতে সাঁতার কাটা সহজ, পুকুরের পানিতে, নদীর পানিতে, সমুদ্রের পানিতে, এরকম মনে করেন খালের বা বিলের আরেকটা অপশন আছে। তো অ্যান্সার হচ্ছে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। কেন? কারণ সমুদ্রে পানি লবণাক্ত হয়, আর পানি যখন লবণাক্ত তার পরিমাণ বেশি হয় তখন পানি অনেক ঘন হয়, পানির ঘনত্ব বেশি হয়ে যায়। এবার পানির ঘনত্ব বেশি হলে সেই পানিতে ডুবা বা কোনো কিছু ডুবানো কঠিন হয়ে যায়। সো আপনি যদি ডুবতে না পারেন তাহলে সাঁতার কাটা সহজ হবে, তাই না? সো সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। আর সবচেয়ে সহজ হচ্ছে এই ডেড সির পানিতে সাঁতার কাটা। আপনি সাঁতার জানেন না, আপনার সাঁতার শেখার উত্তম একটা জায়গা হচ্ছে ডেড সি। চলে যান, যারা সাঁতার পারেন না ডেড সিতে চলে যান, সাঁতার শিখে আসেন, এরপরে অন্য সাগরে প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া মানে এটা তো গেল তার লবণাক্ততা, সাঁতার কাটতে সহজ হওয়া বা না ডোবার একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই ডেড সিতে এই যে 34% লবণ
মিশ্রিত আছে পানিতে। এর কারণে এই পানিতে কোনো জীব বসবাস করতে পারে না, কোনো ধরনের মাছ বা মানে জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, মাছ, সাপ, ব্যাং, কাঁকড়া, হ্যাঁ, শ্যাওলা, কিছুই হয় না এখানে। যেহেতু এই পানিতে কোনো প্রাণের অস্তিত্ব নেই, কোনো প্রাণ টিকতে পারে না, এই জন্যে একে বলা হয় ডেড সি বা মৃত সাগর। সি বলার কারণ ওই যে বিশালতা, অনেক বড়, দুটি দেশের মধ্যে এতখানি জায়গা জুড়ে অবস্থিত, এই জন্য তাকে সি বলে, কিন্তু আসলে এটি হ্রদ। তো এই হচ্ছে আমাদের পৃথিবীর বিখ্যাত কিছু হ্রদ। এছাড়াও আরো ছোটখাটো বেশ কিছু হ্রদ আছে যেগুলো থেকে পরীক্ষায় অতটা প্রশ্ন আমরা হতে দেখি না। আমি আপনার সামনে যে হ্রদগুলো আলোচনা করলাম এখান থেকেই বা এই কয়টি থেকেই আমি যদি স্পেসিফিক ভাবে বলি তো 3টা হ্রদ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। নাম্বার 1 কাস্পিয়ান সাগর, নাম্বার 2 বৈকাল হ্রদ, আর নাম্বার 3 সুপিরিয়র। এই 3টা হ্রদ যদি আপনি ভালো করে আয়ত্ত করেন তাহলে পরীক্ষায় অ্যাটলিস্ট 80% কমন পেয়ে যাবেন যদি হ্রদ থেকে প্রশ্ন আসে। আর যদি 100% হ্রদ থেকেই প্রশ্ন কমন পেতে চান তাহলে পরের এই ছোট ছোট হ্রদগুলো বা পরের হ্রদগুলো আপনাকে পড়তে হবে। এই ছিল আজকে বিশ্বের বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ হ্রদ সম্পর্কিত আলোচনা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর এই ক্লাসটি শেষ করতে করতে আপনি নিশ্চয়ই ক্লাসটি শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনার এই শেয়ারে আমরা নিশ্চয়ই আরো অনুপ্রাণিত হব আরো ভালো ক্লাস নেওয়ার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো একটা চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।